লাগামহীন স্বর্ণের দামে কমেছে বেচাকেনা। বিশ্ববাজারের চেয়ে দেশে দাম বেশি, আরও বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি, 2030 সালে বাণিজ্যিকভাবে চালুর আশা। টানা 7 কার্যদিবস দরপতন শেয়ার বাজারে। 7 মাসেও সংস্কার টাস্কফোর্সের অগ্রগতি নেই, কমেছে বিনিয়োগকারীর সংখ্যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। লাগামহীন স্বর্ণের দামে দোকানে কমেছে বেচাকেনা। অনেকেই আসছেন পুরাতন স্বর্ণ বিক্রি করতে, আবার যারা আসছেন তারাও প্রয়োজনের তুলনায় কিনছেন অনেক কম। এদিকে বিশ্ববাজারের তুলনায় দেশে বেশি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। ট্রাম্পের শুল্ক যুদ্ধ সহ নানা সমীকরণে দাম আরও বাড়তে পারে বলে ধারণা খাত সংশ্লিষ্টদের। রাজধানীর বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকানগুলো ঘুরে দেখা যায় অনেকেই আসছেন পুরনো স্বর্ণের গহনা বিক্রি করতে। দাম বেড়ে যাওয়ায় এই প্রবণতা বলছেন বিক্রেতারা। তারা জানান নতুন গহনা কেনার ক্রেতাদের সংখ্যা কমছে। ক্রেতারা বলছেন অতিরিক্ত দামের কারণে নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণ। এই দাম বাড়ার কারণে আমাদের এখন সেল একেবারেই কম, মানে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। এরকম কেনার সাথে বিক্রি করার জন্য আসে বেশি, কিন্তু আমরা তো সেই তাদেরকে যে কিনে কিনে রাখবো, আমাদের তো অর্থের যোগান দিতে হবে। স্বর্ণটা আকাশচুম্বী হয়ে গেছে, আমাদের নাগালে বাড়ি চলে গেছে। এখন আগে আমরা যেরকম চিন্তা করতাম যে কোনটা অনুষ্ঠানে প্রিয়জনকে স্বর্ণ উপহার দেওয়া, এখন এটা একটা মানে কল্পনা স্বরূপ চলে গেছে। এদিকে দেশের বাজারে দফায় দফায় সমন্বয় করলেও বিশ্ববাজারের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। 2023 সালের জানুয়ারি থেকে 2025 এপ্রিল পর্যন্ত দেশের বাজারে ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে 83,000 টাকা। সবশেষ হিসেবে দেশের বাজারে স্বর্ণের ভরি ছাড়িয়েছে 1,72,000 টাকা, আর বিশ্ববাজারে দাম 1,56,000 টাকা। বাড়তি দামের পেছনে স্বর্ণ আমদানি জটিলতা, বাড়তি শুল্ক সহ নানা যুক্তি ব্যবসায়ী নেতাদের। যেহেতু গোল্ড ইম্পোর্টের কোনো সোর্স নেই, আমরা গভর্নমেন্ট থেকে গোল্ড পাচ্ছি না, এবং বাংলাদেশে যে রিফাইনারি এটা চালু হওয়ার কথা ছিল সেটাও চালু হয়নি। তো আমাদের সোর্সটা কি? আমাদের সোর্সটা হচ্ছে যে লোকাল সোর্সের উপর ডিপেন্ডেন্ট। আমরা হাই প্রোডাক্ট হাই ভ্যালু দিয়ে কিনে আমি তো অল্প দামে বিক্রি করতে পারবো না। জয়েন্ট স্টকে এই গোল্ড ইন করা যায়, তখন আপনি দেখবেন যে ওয়ার্ল্ড মার্কেটে যে গোল্ডের দাম আছে তার সাথে বাংলাদেশের গোল্ডের দামটা ম্যাচ করে যাবে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী 2025 সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী স্বর্ণের দাম প্রতি আউন্স $3,700 পৌঁছাতে পারে। এর ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের ভরি 2 লাখ টাকার মাইল ফলক ছুঁতে পারে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে সরকার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বন্দরের একটি টার্মিনাল নির্মাণে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী 6,200 কোটি টাকা ব্যয়ে আগামী 4 বছরে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করা হবে। জাইকার অর্থায়নে 2029 সালের 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে এই নির্মাণ কাজ। 2030 সালের শুরু থেকেই মাতারবাড়ি সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হবে বলে আশা করেন নৌ উপদেষ্টা। বলেন, এই বন্দর চালু হলে এই অঞ্চলে বাংলাদেশ বাণিজ্যিক হাবে পরিণত হবে। দর্শক, আপনারা আগেই দেখেছেন স্বর্ণের দাম নিয়ে আমাদের প্রতিবেদন, যেখানে উঠে এসেছে বিশ্ব বাজারের সঙ্গে দেশের স্বর্ণের দামে বেশ পার্থক্য রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়ে যাবে। স্বর্ণের দাম নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সমিত ঘোষ। সমিত ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, আমরা যেমনটা আমাদের প্রতিবেদনেও দেখেছি এবং আমরাও অনেকটা জানি যে বিশ্ববাজারের সঙ্গে কিন্তু বাংলাদেশের বাজারে স্বর্ণের দামের অনেকটা পার্থক্য থাকে, কিন্তু যখন আপনারা দাম নির্ধারণ করেন, গত কয়েকদিনেও আমরা দেখেছি বেশ কয়েকবার দাম বেড়েছে, তখন বলা হয়ে থাকে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম বৃদ্ধি হয়েছে। এটা আসলে কেন হয়? জি, ধন্যবাদ আমাকে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে সংযুক্ত করার জন্য। আসলে আপনারা প্রতিবেদনে অনেক কিছু তুলে ধরেছেন। এটা সত্য যে
আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করেই আমাদেরকে দামটা দিতে হবে। আমরা যদি প্রতিদিন আমরা আসলে রেটটা চেঞ্জ হয় আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করি, কারণ বাংলাদেশে একটা বুলিয়ন মার্কেট আছে। গোল্ডের দাম আসলে আমাদের মূল সোর্সটাই হচ্ছে সেই বুলিয়ন থেকে পিওর গোল্ডটাকে যে রেটে কিনতে হয় তার উপরে বেস করে একটা ন্যূনতম প্রফিট ওটার মধ্যে অ্যাড করে তারপরে আমরা বাংলাদেশ জুয়েলারি সমিতি রেটটা নির্ধারণ করে থাকি। হ্যাঁ, এটা সত্যি যে আন্তর্জাতিক বাজারের থেকে আমাদের এখানে কিছুটা দাম বেশি থাকে, কারণ এই ক্ষেত্রে আমাদের দেশে একটা শুল্কের ব্যাপারও আছে। প্রতি ভরি গোল্ডে আপনারা জানেন যে ব্যাগেজ রুলের মাধ্যমে আমাদের এখানেও পিওর গোল্ড আনার একটা সুযোগ আছে। ওখান থেকে 4,000 টাকা প্রতি ভরি দিয়ে একজন প্যাসেঞ্জার পিওর গোল্ড আনতে পারে। এছাড়াও আমাদের এখানে ইম্পোর্টও হয়, সেটা 2,000 টাকা দিয়ে। সেই স্ল্যাব হিসাবে সরকারি সেই ট্যাক্স যোগ করে একটা ন্যূনতম প্রফিট ধরে আমরা এটা করি। আর মূলত আমাদের মূল সোর্সটা হচ্ছে তাঁতীবাজারের বুলিয়ন মার্কেট। সেখানে যে রিফাইনারি গোল্ডটা হয় সেই গোল্ডটা দিয়ে আমরা আসলে আমাদের এই চাহিদাটা মেটাই। এবং আমরা বর্তমানে যে আপনাদের প্রতিবেদনে বলেছেন, এটা খুবই সত্য কথা যে ট্রাম্পের যে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের তার যে ডিউটি স্ট্রাকচার বিভিন্ন দেশে যে ট্যাক্সের পরিধি সে যেভাবে করে এটা আরোপ করেছেন, তাতে এই গোল্ডের দাম এই কারণেই এরকম ভাবে ইনক্রিজ করছে। গোল্ডের দামটা এই পর্যায়ে চলে গেছে এবং আমরাও ধারণা করতেছি এটা ভবিষ্যতে হয়তো বা আরো বাড়ার সম্ভাবনা আছে। এবং আপনাদের এই প্রতিবেদনে উঠে এসেছে হয়তোবা 2 লক্ষ টাকার কাছাকাছি বা 2 লক্ষ টাকা এই রেটটা চলে যাওয়াটা হয়তোবা সময়ের ব্যাপার মাত্র। সমিত ঘোষ, আমরা প্রতিবেদনেও যেমনটা দেখেছি যে অনেকেই হয়তো গোল্ড যতটা কেনার প্রয়োজন ততটা কিনছে না, প্রয়োজনের তুলনায় হয়তো কমই কিনছে। তারপরেও আপনার কাছে জানতে চাইব, যেহেতু দাম বেড়েছে আগের তুলনায় আপনাদের ক্রেতা কিরকম এবং আপনাদের মুনাফা কিরকম হচ্ছে? আমাদের আসলে আমরা চাইলেও গোল্ডটাকে আসলে কিন্তু রেট ওইভাবে করে ধরতে রাখতে পারবো না, কারণ আমাদের কিন্তু বাই এবং সেলের রেট একটাই। ওইখান থেকে আমরা কিছুটা ডিডাকশন করে কাস্টমারকে টাকাটা ফেরত দিই। তো আমরা যদি আজকে এই আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় না করি, ধরেন আজকের বিদেশের মার্কেটে যদি 1,70,000 টাকা হয়, আমাকে ওইটার সাথে সামঞ্জস্য করে আমাদের রেটটা দিতে হয়। যদি আমাদের এখানে কম থাকে তাহলে এই দেশ থেকে সমস্ত গোল্ড বিক্রি হয়ে পাচার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আবার আমরা চাইলেই কমায় রাখবো, ব্যাপারটা এরকম না, কারণ ক্রেতারা শুধু কেনে না, বিক্রিও করে। এবং এটা খুবই সত্যি কথা, দাম বাড়ার সাথে সাথে আমাদের ক্রেতা অনেকাংশেই কমে গেছে। এখন যার আগে প্রয়োজন ছিল 10 ভরি, এখন সেটাকে কম করে হয়তো বা দামের কারণে সেটা 3 ভরি, 4 ভরি, 5 ভরির মধ্যে নিয়ে এসে করতেছেন। কিন্তু দামের কারণে আসলে আমাদের ব্যবসাটা তো অবশ্যই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সত্যি। আপনারা আপনাদের ব্যবসার জন্য সামনের দিনগুলোতে যেহেতু আশঙ্কা করা হচ্ছে গোল্ডের দাম আরো বাড়বে, হয়তো 2 লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের পরিকল্পনা করছেন? আমরা আসলে এখন চিন্তা যেগুলো করতেছি, আমাদের দেশের আপনারা জানেন যে আমাদের দেশের কারিগর যারা আছে, যারা এগুলা তৈরি করে, তাদের হাতের কাজ খুবই সুন্দর। এবং এখন আমাদের যে মান, সেটা আন্তর্জাতিক যে কোনো মানের তুলনায় তাদের সমতুল্য। কোনো অংশেই কোনো দিক দিয়ে আমাদের এই প্রোডাক্ট আন্তর্জাতিক ভাবে স্বীকৃত যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট। আমরা এখন যেটা করতেছি, যেহেতু এটার প্রাইস অনেক বেড়ে গেছে, আমরা চিন্তা করতেছি বা করছিও আমাদের প্রোডাক্ট গুলাকে হালকা করে, ছোট করে, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কিভাবে আনা যায় সেটার জন্য কাজ প্রতিনিয়ত করে যাচ্ছি। এবং দাম বাড়ার সাথে সাথে সেই জিনিসগুলো আরো হালকা করে কিভাবে মানুষের মধ্যে আনা যায় এটা নিয়ে কাজ করছি। সমিত ঘোষ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শেয়ার বাজারে কাঠামোগত উন্নয়ন করতে টাস্কফোর্স গঠন করা হলেও নেই কোনো অগ্রগতি। প্রায় 7 মাস পার হলেও শেয়ার বাজারে নেই এর কোনো প্রভাব। প্রতিদিনই সূচকের সঙ্গে কমছে বিনিয়োগকারীর সংখ্যাও। তবে টাস্কফোর্স সদস্য বলছে, ইতিমধ্যে সংস্কারের খসড়া জমা দেওয়া হয়েছে, শীঘ্রই এর ইতিবাচক প্রভাব দেখা যাবে। বিগত বছরগুলোতে সুশাসনের অভাবে দুর্নীতি আর অনিয়মে ডুবেছিল দেশের শেয়ার বাজার। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল অক্টোবরে শেয়ার বাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থার বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিতে 5 সদস্যের টাস্কফোর্স গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে কাঠামোগত সংস্কারের কোনো উদ্যোগ এখনও নেই শেয়ার বাজারে। বিনিয়োগকারীদের অনেকেই সব শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন। গত 8 মাসে প্রায় 21,000 বিনিয়োগকারী নতুন করে বিও অ্যাকাউন্ট খুললেও একই সময়ে প্রায় 48,000 বিও অ্যাকাউন্ট পুরোপুরি শেয়ার শূন্য হয়েছে। অব্যাহত দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা।
বাজারটাকে ভাইব্রেন্ট রাখার জন্য যে ধরনের উদ্যোগ দৃশ্যমান হওয়ার দরকার, যেটা দৃশ্যমান হলে পরে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা দেখা দিত, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে বেসিক্যালি মার্কেটে এই অবস্থা বিরাজ করছে। টাস্ক ফোর্স বলছে ইতিমধ্যেই মিউচুয়াল ফান্ড, মার্জিন ঋণ এবং আইপিও ইস্যুতে কিছু বিধিবিধান সংশোধনের খসড়া জমা দেওয়া হয়েছে। শিগগিরই সংস্কারের প্রভাব দেখা যাবে বলে আশা তাদের। যে জায়গাগুলোতে আসলে আমরা কাজ করলে আলটিমেটলি বিনিয়োগকারীরা উপকৃত হবে এবং যারা এগুলো করছে দায়ী ব্যক্তিরা আসলে এখানে পেনালাইজ হবে। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি এবং যেহেতু অনেক অংশীজন আমাদের আছে, প্রত্যেকের সাথে যেহেতু আমাদের কথা বলতে হচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের এই কাজগুলোকে একটা ফাইনাল স্টেজে আসতে সময় নিচ্ছি আর কি। আগামী মাসের মধ্যে শেয়ার বাজারে সুশাসন নিশ্চিতে জনবল কাঠামো এবং তাদের দায়বদ্ধতা ইস্যুতে প্রস্তাব দেওয়ার কথা রয়েছে টাস্কফোর্সের। পাশাপাশি প্রযুক্তিগত বিষয়েও কিছু সংস্কার প্রস্তাব করা হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সপ্তাহের তৃতীয় কার্য দিবসেও নেতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ নিয়ে টানা 7 কার্য দিবসে দরপতন হলো ডিএসইতে। আজ প্রধান সূচক কমেছে 18.27 পয়েন্ট। এ সময় লেনদেন হয় 340 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সূচক কমেছে 69.89 পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 13 পয়েন্ট। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচকের অবস্থান। দিন শেষে ডিএসই সূচক 18.27 পয়েন্ট কমে অবস্থান করছে 5026 পয়েন্টে। এদিকে সূচকের সঙ্গে কমেছে ডিএসইতে লেনদেনও। আজ মোট লেনদেন হয় 340 কোটি 28 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 18 কোটি 76 লাখ টাকা। হাত বদলে অংশ নিয়ে 401টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 119টির, কমেছে 214টির, অপরিবর্তিত রয়েছে 68টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম আলিফ ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় শাহজিবাজার পাওয়ার, তৃতীয় অবস্থানে শাইনপুকুর সিরামিক্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় আলিফ ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 69.89 পয়েন্ট, অবস্থান করছে 14,065 পয়েন্টে। লেনদেন 6 কোটি 5 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ড্যাব সংশোধন না হওয়ায় আবাসন ও সংযোগ শিল্পের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব। মঙ্গলবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি করে সংগঠনটি। এ সময় রিহাব সহ সভাপতি লিয়াকত আলী ভুইয়া বলেন, বৈষম্যমূলক নতুন ড্যাব ও ইমারত নির্মাণ বিধিমালা কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আবাসন শিল্প সংকটে। নির্মাণ উপকরণের বড় উপাদান রডের চাহিদা প্রায় অর্ধেক কমে গেছে। একইভাবে চাহিদা কমেছে সিমেন্ট, ইট সহ অন্যান্য উপকরণের। এতে উৎপাদন কমে যাওয়ায় লোকবল ছাঁটাই হয়েছে। অর্থনীতিতে গতিশীলতা আনতে আবাসন ও সংযোগ শিল্পের স্থবিরতা থেকে দ্রুত উত্তরণে তাগিদ দেন রিহাব সহ সভাপতি। এজন্য সরকারকে ইতিবাচক ভূমিকা রাখার তাগিদ ব্যবসায়ীদের। অনেকগুলো লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠান তাদের পণ্যের উৎপাদন কমিয়ে দিয়েছেন। কোনো প্রতিষ্ঠান 3 শিফটের উৎপাদন 2 শিফটে নামিয়ে এনেছেন, আবার কেউ সেটাকে 1 শিফটে নামিয়ে এনেছেন। উৎপাদন কমানোর কারণে স্বাভাবিকভাবেই কর্মসংস্থান সংকুচিত হয়ে পড়েছে। গত 5 আগস্ট পর্যন্ত গ্যাস খাতে বকেয়া ছিল প্রায় $75 কোটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নিয়মিত বিলের পাশাপাশি পুরনো বকেয়া পরিশোধ করায় 29 এপ্রিল বকেয়া নেমে এসেছে $24 কোটি। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলা জানিয়েছে, গত ফেব্রুয়ারির শেষেও গ্যাস খাতে বকেয়া ছিল $71 কোটি, কিন্তু গত 1.5 মাসে বেশিরভাগ বকেয়া পরিশোধ হয়েছে। গত 7 থেকে 16 এপ্রিল পর্যন্ত মাত্র পরিশোধ করা হয়েছে $18 কোটি। চলতি মাসের মধ্যে বকেয়া $10 কোটি নিচে নেমে আসতে পারে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে ডলার সংকট শুরু হয়। এতে জমতে থাকে গ্যাসের বকেয়া বিল। জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা জানিয়েছে, 3 বছর পর মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরনের পুরো বকেয়া শোধ করা হয়েছে।
সামুদ্রিক শৈবাল খাতে বেসরকারি বিনিয়োগকারীদের আসার আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন। বলেন, শৈবাল চাষে উৎপাদন বাড়াতে পারলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাড়বে বৈদেশিক মুদ্রার আয়। রাজধানীর গুলশানে বিশ্ব শ্রম সংস্থার আয়োজনে বাংলাদেশের সামুদ্রিক শৈবাল খাতের অগ্রগতি নিয়ে আলোচনায় বক্তারা বলেন, 2033 সাল নাগাদ সামুদ্রিক শৈবালের বাজার $24 বিলিয়ন পৌঁছবে। দিন দিন বিশ্ব বাজারে সামুদ্রিক শৈবালের চাহিদা বাড়ায় এখন থেকেই এ খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তাদের। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে সম্ভাবনাময় পণ্য হলেও এ খাতে তেমন বিনিয়োগ নেই। এ সময় আলোচকরা বলেন, এ খাতের উন্নয়নে সরকারের নীতি সহায়তা, চাষিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজন সব সংস্থার মধ্যে সমন্বয়। আমরা সামুদ্রিক শৈবাল খাতে বিনিয়োগ করছি, যাতে করে উপকূলীয় অঞ্চলে টেকসই কর্মসংস্থানের পাশাপাশি জীবনমানের উন্নয়ন ঘটে। তবে সরকারকে এ ব্যাপারে নীতি সহায়তা ও কার্যকর পরিকল্পনা হাতে নিতে হবে। উপকূল অঞ্চলের চাষিদের জন্য সামুদ্রিক শৈবাল একটি সম্ভাবনাময় পণ্য। অর্থনৈতিক উন্নতি, বৈদেশিক মুদ্রা আয় ও নতুন কর্মসংস্থানের জন্য এ খাতে বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। তবে সরকারি নীতি সহায়তার জন্য প্রয়োজন সব খাতের মধ্যে সমন্বয়। 3 বছরের গবেষণায় খুঁজে বের করা ফুটি কার্পাস তুলা আবারও হারিয়ে যেতে পারে। গবেষকদের আশঙ্কা, সংরক্ষণ ও বাণিজ্যিকরণ না করলে এই তুলার সাথে আবার হারিয়ে যাবে মসলিন শিল্প। তারা জানান, একমাত্র কার্পাস জাতের তুলায় বোনা যায় বিখ্যাত মসলিন কাপড়। মসলিন কাপড় বুনতে লাগে ফুটি কার্পাস তুলার মিহি সুতা। একমাত্র কার্পাস তুলা থেকে তৈরি করা যায় 500 কাউন্টের বেশি মিহি সুতা। টেক্সটাইলের ভাষায় কাউন্ট হলো প্রতি বর্গ ইঞ্চি কাপড়ের দৈর্ঘ্য প্রস্থের হিসাব। তাঁতিরা যাকে বলে টানা বানা। মসলিন কাপড় বুনতে লাগে কমপক্ষে 300 টানা বানার সুতা। 2014 সালে কাজ শুরু করার সময় গবেষকরা জানতেন না কোন গাছটি কার্পাস তুলার। অভিজ্ঞতা বলতেছিল ইতিহাসের বইয়ে লেখা গাছের পরিচিতি পড়া মাত্র, ছিল না কোনো ছবি। ওপেনলি বললাম যে ভালো স্কেচ করে কি, তা আমার 4-5 জন দরকার, ইন্টারভিউ নিয়ে একজনকে কাজ দেবো, 25,000 টাকা দেবো। তো আমরা ওরকম একটা খুঁজে বার করলাম এবং সুন্দর করে সে স্কেচ তৈরি করলো। স্কেচটা আমার এখানে আছে। ওই স্কেচটা কাট করে আমরা ওই তাজকে পাঠালাম যে পসিবল গাছ এরকম হবে, তুমি এটা তোমার এই শিক্ষকদের ডিস্ট্রিবিউট করো। মসলিন ফিরিয়ে আনতে গবেষকরা ছুটে বেড়ান কলকাতা ও লন্ডনের এক জাদুঘর থেকে অন্য জাদুঘরে। সংগ্রহ করা হয় সুতার নমুনা। সারা দেশ থেকে সংগ্রহ করা নানা জাতের তুলার ডিএনএর সাথে মিলিয়ে দেখা হয়। বলা হয়ে থাকে এই ফুটি কার্পাস তুলা খুবই দুষ্প্রাপ্য একটি তুলো, কিন্তু গবেষকরা তাদের অনুসন্ধানে দেখেছে এই তুলো দেশের গাজীপুর সহ বিভিন্ন এলাকায় খুব অবহেলিত অবস্থায় জঙ্গলে পড়ে থাকে। 2018 সালে মসলিন পুনরুদ্ধারের মিশন সফল হয়। তারপরও আশঙ্কার কালো মেঘ সরে যায়নি পুরোপুরি, কারণ হারিয়ে যেতে পারে মূল্যবান কার্পাস তুলা। অনেকে আমাকে বইপত্র গিফট দিয়েছে, আপনার প্রশ্নটাই করেছে। তো আমি ওদের বলেছি, আপনারা যদি আগায় না আসেন তাহলে এটা টিকবে না। এটা যদি ওই বাংলাদেশ সরকারের হাতে থাকে তাহলে আগামী 10 বছর পরে আবার হারাই যাবে। মসলিন শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ফুটি কার্পাসের তুলার চাষের প্রচলন বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। একই সঙ্গে মসলিনকে লাভজনক করার পরামর্শ দিয়েছেন তারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংরেজি মাধ্যমের পরীক্ষার ব্যয় কেন্দ্রের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে। অনুমোদিত পরীক্ষা কেন্দ্রগুলো ভর্তি ও পরীক্ষা সংশ্লিষ্ট ফি টাকায় সংগ্রহ করতে পারবে। এই পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে টোফেল, এসএটি ইত্যাদি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়, বিদেশি একাডেমির সংস্থা কর্তৃপক্ষের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের বিদেশি শিক্ষা কার্যক্রম। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে সব ব্যাংকে এই আদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষের যথাযথ অনুমোদিত হতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুসারে ব্যাংকগুলো ইনভয়েসের ভিত্তিতে এবং বিস্তারিত তথ্য বিবরণীর ভিত্তিতে বিদেশে অর্থ পাঠাতে পারবে। রেমিটেন্স কার্যকর করার আগে ব্যাংকগুলোকে পরীক্ষা কেন্দ্রগুলোর কাছ থেকে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা নিতে হবে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।